সব কথায় সবারটাই শুনতে পাচ্ছি নেতানিয়াহু এবং ইসরায়েলের কোনো আপডেট আমরা পাচ্ছি না। নেতানিয়াহু মানে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন, কারণ ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়েও তার শব্দটা আমরা শুনতে পাচ্ছি না। তিনি কোথায়? এখানে আসলে অনেক কিছুই অনিশ্চিত, অর্থাৎ আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে নেতানিয়াহু মারা গেছেন, আবার একথাও বলতে পারছি না যে নেতানিয়াহু বেঁচে আছেন, কারণ একটা ধোঁয়াশা তো তৈরি হয়েছে এবং ওই ধোঁয়াশা কতটুকু পরিষ্কার করা হয়েছে সেটা কিন্তু একটা প্রশ্ন। যেহেতু এখন একটা যুদ্ধ পরিস্থিতি চলছে এবং অনেক কিছু ইসরায়েল প্রকাশ করতে দিচ্ছে না, বা কেউ সাংবাদিকরা গিয়ে যে সব কিছু তুলে ধরবে সেরকম পরিস্থিতি নেই। অনেক গণমাধ্যমের সাংবাদিককে কিন্তু সামান্য ছবি তোলার জন্য একদম বা লাইভ যেটুকু তারা প্রচার করে দিতে তার চেয়ে হয়তো সামান্য একটু বেশি প্রচার করে ফেলেছে, তার জন্য কিন্তু আটক করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, এরকম অনেক কিছু ঘটছে। সেক্ষেত্রে নেতানিয়াহুর ভাগ্যে যে আসলে কী হয়েছে এটা পরিষ্কার না। আমরা যেখানে যুদ্ধ শুরুর আগে বা যুদ্ধ শুরুর পরেও আমরা একটা পর্যায় পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে দেখেছি কথাই তিনি বলতেন যে নেতানিয়াহুর সাথে আমি বিষয়টা নিয়ে আলাপ করব, আমরা দুজন সিদ্ধান্ত নেব, দেখি কি হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইদানিং কিন্তু তার মুখেও আর এইরকম বক্তব্য। এবং সবচেয়ে বড় কথা, আমরা তো বরাবরই আসলে ফেসবুকে স্ক্রল করতে থাকি এবং বিভিন্ন দেশ থেকে আসলে স্ক্রল করে বেনিয়ামিন নেতানিয়াহুর আপডেট নিতে চান। অদ্ভুত ব্যাপার, উনি যে ছবিগুলো পোস্ট করছেন বেশিরভাগই হচ্ছে বেশ কয়েক মাস আগের। আজকে 4 ঘন্টা আগে যেটা পোস্ট করেছিলেন তার ক্যাপশনটা দিয়েছিলেন যে হিজবুল্লাহকে আঘাত করতে থাকো, আমাদের যোদ্ধারা ভালো করছো। এরকমই কিছু ছবি, কিছু ভিডিও, স্টক ফুটেজগুলো আসলে সেখান থেকে দেখা যাচ্ছে। যেটাই হোক না কেন, ইসরায়েলের পরিস্থিতি আসলে কি? কিছুদিন আগে শুনতে পাচ্ছিলাম যে খালি গণমাধ্যমে প্রতিবেদন আসছে যে ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ, তারপর আমরা কোনো আপডেট পাচ্ছি। ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ না, এখন ইসরায়েলের পরিস্থিতি যেটা সবচেয়ে বড় পরিস্থিতি হচ্ছে যে ইসরায়েল এখন একটা কার্যত কারাগারে পরিণত হয়েছে। ইসরায়েলের জনসংখ্যা কত? 7 মিলিয়ন বা 9 মিলিয়ন কাছাকাছি এরকমই। তার ভিতরে 5 মিলিয়ন মানুষ কমপক্ষে মোটামুটি প্রায় সময় বাংকারে থাকছে। অর্থাৎ সেখানে সাধারণ জনজীবন বলতে যা বোঝায় সেটা কিন্তু আর নেই। সাইরেন তো বাজছেই, রাতে দিনে সকাল দুপুর বিকেল কোনো সময় অফ নেই। সুস্থ মানুষ, অসুস্থ মানুষ, যুবক, তরুণ, কিশোর, শিশু, বৃদ্ধ, কারোর কোনো রেহাই নেই। প্রত্যেকটা মানুষ এই যন্ত্রণার ভেতরে। যখন তো সাইরেন বাজলে আবার দৌড়ে কেউ পড়ছে, কেউ মরছে, কেউ ধাক্কাধাক্কি করছে। বাংকারের ভিতরে অনেক সময় স্থায়ীভাবে থাকছে এবং সেখানে দুর্গন্ধ শুরু হয়েছে, কারণ বাংকারে তো দীর্ঘ সময় থাকার কোনো ব্যবস্থা নেই। এরপরে সেখানে যেভাবে ইরান, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিরা যেভাবে সমন্বিত হামলা চালাচ্ছে এখন, তাতে প্রতিদিন ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে। বিল্ডিং ভাঙছে, বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙছে, স্থাপনায় হামলা হচ্ছে, বিমানবন্দর হচ্ছে, এবং তাতে স্বাভাবিক জনজীবন বলতে আর কিছু থাকছে না। অনেক ক্ষেত্রে এরকম হয়ে গেছে, একটা মুশকিল হচ্ছে গাজার মতো সিচুয়েশন তৈরি হয়েছে। একটা মুশকিল হচ্ছে, আমরা ইরানের ক্ষয়ক্ষতির কথাগুলো তো মানে ইউটিউব দেখলে, টিভি খুললেই দেখতে পাচ্ছি, কিন্তু ইসরায়েলের ভেতরে আপডেট তো পাচ্ছি না, যে কারণে মানুষ আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে ইসরায়েল আসলে সত্যিই ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। অধ্যাপক আনিসুর রহমান, আপনার অ্যানালাইসিস কি বলে? মানে ইসরায়েলের যে জনগণকে সামনে রেখে নেতানিয়াহু বলেছিলেন যে তার জাতি সত্তাকে, তার জনগণকে মহিমান্বিত করা এবং তাদের নিরাপত্তার জন্যই আসলে এই অঞ্চলে এই অভিযানগুলো প্রয়োজন, তার একটা অংশ হিসেবে ইরানের এই যুদ্ধটা। কিন্তু বাস্তবতা কি বলছে? ইসরায়েলের নাগরিকরা কতটা সুখী এখন? আমি প্রথমে বলতে চাই, ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র এবং ধর্মের উপর দাঁড়িয়ে আছে যে রাষ্ট্রটি, এবং এই রাষ্ট্রের প্রধান উদ্দেশ্যই হচ্ছে, এটা একটা রাষ্ট্র না, এটা হচ্ছে ওয়েস্টার্ন পাওয়ারদের একটা এজেন্ট। এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে এই রাষ্ট্রটাকে ব্রিটিশরা তৈরি করেছে, পরবর্তীতে এটাকে ওয়েস্টার্ন পাওয়ার এবং আমেরিকান ওয়ার্ডার যখন প্রতিষ্ঠিত হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, বেসিক্যালি আমেরিকা তার ইন্টারেস্ট মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিগুলোতে তার প্রভাব বিস্তার করার জন্য এই রাষ্ট্রটাকে তারা বাঁচিয়ে রেখেছে। এই রাষ্ট্রটা একটি মিলিটারি রাষ্ট্র, একটি মিলিটারি পাওয়ার। এবং ইসরায়েলের যে সমাজ ব্যবস্থা, এটা একটা মেটেরিয়ালিস্ট সোসাইটি। মানে তারা কখনো মনেই করে নাই যে তারা কখনো বিদেশি শক্তির দ্বারা আক্রান্ত হতে পারে, এবং এখানে ইরান বা আরব রাষ্ট্রগুলো অ্যাটাক করবে, এ ধরনের চিন্তা ভাবনাটা এটা ইসরায়েলদের মধ্যে ছিল না।
এবং তারা রাষ্ট্র এবং জনগণের মধ্যে পারসেপশন ছিল এরকম যে ওরা দুর্ভেদ্য, ওদের আয়রন রুম আছে, সেটাকে আপনার হলো যে ডিস্ট্রয় করে বহির্শত্রুর কোনো অ্যাটাক এখানে সম্ভব না। বাট এই ইরান প্রথম যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধে প্রথমে প্রমাণ করেছে যে ইয়েস, ইরানের আকাশ প্রতিরক্ষা ইসরায়েলেরটা ইরানের মিসাইলটাকে কোনোভাবেই প্রোটেক্ট করতে পারছে না। আর এইবার যেটা হয়েছে সেটা হলো একদম সূক্ষ্মভাবে ইরান অ্যাটাক করেছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়, পারমাণবিক স্থাপনা, তেল শোধনাগার, আপনার হলো যে ওদের মিলিটারি বেসমেন্ট। ইরানের অ্যাটাকের গ্যাস একটা দিক নিয়ন্ত্রণ হলো কেন্দ্র আমরা হামলার খবর পাচ্ছি। একটা বিষয় একটু বলবেন, মানে আমরা এটা তো বলে থাকি যে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ, সেটা সবচেয়ে চৌকস এবং দক্ষ এবং টেকনোলজিক্যালি খুবই সাউন্ড। তারা কি আসলে এই সমীকরণটা মেলাতে পারলো না যে যুদ্ধের এই পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, নিজ দেশের জনগণই ট্রমাটাইজ হয়ে যেতে পারে? ইরানের শক্তিমত্তা সম্পর্কে বা তাদের যে অস্ত্রের শক্তি, সে সম্পর্কে কোনো আইডিয়া কি দিতে পারলো না মোসাদ আগে থেকে? না, আইডিয়া ছিল, কিন্তু এখানে বিপত্তিটা হয়েছে 2019 সালে। 2019 সালের আগে মিডল ইস্টের সবগুলো কান্ট্রির সিকিউরিটি সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষার ম্যানেজমেন্টটা ছিল ইসরায়েলের নিয়ন্ত্রণে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল দুজন মিলে আপনার হলো যে টোটাল মধ্যপ্রাচ্যের নেটওয়ার্কটা তারা এস্টাবলিশ করেছিলেন। 2019-এর পরে প্রথমবারের মতো চায়না এখানে আপনার অ্যাক্সেস পায় আকাশ সীমা এবং আকাশের যে নিয়ন্ত্রণটা আছে সেটাকে, এবং সেখানে তারা পার্টিসিপেটরি অ্যাক্টর হিসেবে দাঁড়ায়। এবং এই যুদ্ধে দেখা যাচ্ছে যে ইরান এত সূক্ষ্মভাবে আপনার অ্যাটাক করার প্রধানতম কারণ হচ্ছে চায়নার অ্যাসিস্ট্যান্স, চায়নার টেকনোলজিক্যাল অ্যাসিস্ট্যান্স। এবং এই যুদ্ধটা হোক বেসিক্যালি আপনার টেকনোলজি ওয়ার। এই যুদ্ধটাকে আমরা আপনার কোল্ড ওয়ারের সময় বা 1990-এর দশকে যে যুদ্ধগুলো হয়েছে সেই যুদ্ধগুলো নয়। এই যুদ্ধ এখানে ল্যান্ড রুটে কোনো যুদ্ধ হচ্ছে না, এখানে টোটালি টেকনোলজির যুদ্ধ হচ্ছে। ইসরায়েল অ্যাটাক করছে, টেকনোলজি ব্যবহার করছে, ইরান অত্যন্ত সূক্ষ্মভাবে টেকনোলজিকে ব্যবহার করছে। ইরানের টেকনোলজি এতটা ডেভেলপ না, সুতরাং এখানে ইরানের যে সমস্ত অ্যালাইগুলো আছে, বিশেষ করে চায়না একটা গুড অ্যাক্টর, ইরানকে টেকনোলজিক্যালি সাপোর্ট দিচ্ছে। না হলে ইরানের পক্ষে এই যুদ্ধে এতদিন সাস্টেন করা ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল। এবং সেই ক্ষেত্রে আপনার হলো যে ইসরায়েল ধরাশায়ী হয়েছে এবং সামনের দিনগুলোতে আরো ব্যাপকভাবে হবে বলে আমরা ধরে নিচ্ছি।